আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলোর আচরণ পরিবর্তন হয়নি, ক্ষোভ আইন উপদেষ্টার। সংস্কার কমিশনের সুপারিশগুলো আইনে পরিণত হবে, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি, তবে মতপার্থক্য সমাধানের দায়িত্ব আদালতের হাতে দেয়া ঠিক হবে না, মন্তব্য সালাউদ্দিন আহমদের। বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন আয়োজনে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস। আগামী মাসেই আসছে ইইউ পর্যবেক্ষক দল। একদিন বাড়ল ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার সময় মব সৃষ্টি করে ছাত্র দলের প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ রিজভির। এবং যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি চায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প। ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা কথায় বিরক্ত সরকার। জুলাই আন্দোলনের পরও দলগুলোর কোনো পরিবর্তন হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। সচিবালয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও সরকার ঘনিষ্ঠ দল এনসিপি ওই সময়ে নির্বাচন চাইছে না। সংস্কারের আগে ভোট চাইছে না জামায়াতে ইসলামীও। আর বিএনপি বলছে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দলগুলোর এসব মন্তব্যে কিছুটা ক্ষুব্ধ সরকার। জুলাই আন্দোলনের পরও রাজনৈতিক দলগুলোর গুণমানে খুব একটা পরিবর্তন হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা। আমাদের ইচ্ছা আছে যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার। তিনি বলেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে, সে লক্ষ্যে জোরে সোরে চলছে প্রস্তুতি। ফলে নির্বাচনের সময় কে কি বলবো না বলবো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আইন উপদেষ্টা জানান, দুদক আইন ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ 2 মাসের মধ্যে আইনে পরিণত করা হবে। বাকি সংস্কার কমিশনগুলোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের সমাধান আদালতের হাতে দেয়া যুক্তিযুক্ত হবে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ বাস্তবায়ন চায় বিএনপি জানিয়ে তিনি আরো বলেন, যেসব বিষয়ে একমত হবে না সেসব বিষয়ে আগামী জাতীয় সংসদে চূড়ান্ত হবে। তার গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এ নিয়ে কোনো সংশয় নেই বলে মনে করেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, মাঠের বক্তব্যে অনেক কথা আসতেই পারে, সেটি রাজনৈতিক দলগুলোর নিজস্ব বক্তব্য। এটুকু স্বাধীনতা সবারই থাকা উচিত বলেও মত বিএনপির এই নীতি নির্ধারকের। আমাদের কি কারণ সংবিধান নেই? আমাদের তো সংবিধান আছে। হতে পারে সেটা রুগ্ন, এবং সেই সংবিধান বহাল আছে। সেই সংবিধানের উপর ভিত্তি করেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের জুডিশিয়ারি চলছে, আইন কানুন চলছে, প্রশাসন চলছে। তো এই প্রক্রিয়ার সাথে সাংবিধানিক শূন্যতার প্রক্রিয়া মেলানো ঠিক হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী মাসেই ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে বলেও জানান তিনি। ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। The announcement of the date is a matter that is not for us, it's for the Election Commission. That has yet to come, but
what we are discussing now is the very practical steps that need to be taken immediately and in the coming weeks and months in order to ensure the credibility of these elections. And that is why we are here mobilising our expertise now, because we actually want your elections to be very credible, held in line with international standards, and of course free and fair. ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনেও সকাল থেকে অনেক প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং একই সাথে কেউ কেউ জমা দিচ্ছেন। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। সময় বাড়ানোর সাথে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত 9 সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। মনির হোসেন তপুর রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে নানা হিসাব নিকাশ। মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনেও অনেকেই সংগ্রহ করেছেন ফর্ম, একই সাথে দিচ্ছেন জমা। বুধবার বিকেল 5টার মধ্যে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। এখন পর্যন্ত ডাকসুর কেন্দ্রীয় নির্বাচনে ফর্ম নিয়েছেন 599 জন। যারা মনোনয়ন প্রত্যাশী ইলেকশন করবে তাদেরকে মোর ইনক্লুসিভ করার জন্য, যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য। প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনে 12 নারী সদস্য সহ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ও প্রতিরোধী শিক্ষার্থীরা। সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস মেঘমুল্লাহ বসুর নাম ঘোষণা করা হয়েছে। যে পার্বত্য চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন লড়াই এবং সংগ্রামের যারা মুখ, তাদেরকে আমরা এখানে পেয়েছি। এই যে নারীরা, সেই নারীদেরকে আমরা আজ টোকেন হিসেবে এই পর্ষদের অংশ হননি। স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, নির্বাচন ঘিরে কোনো চাপ নেই। অবস্থান থেকে শিক্ষার্থীরা খুবই সোচ্চার এবং খুবই ভালো অবস্থানে আছে। সবাই বোঝে, সবাই জানে। এখন দেশবাসীও অনেক সোচ্চার, কোনো রাজনৈতিক চাপ আসার কোনো প্রশ্ন নেই এখানে। ডাকসু না হলে হচ্ছে ছাত্রদের অধিকার আসলে নিশ্চিত করা যায় না। আশ্বাস রাখি যে ডাকসু হলে ছাত্রদের অধিকার নিশ্চিত হবে। তাদের দাবি, ক্যাম্পাস জুড়ে লেভেল প্লেইং ফিল্ড আছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মব সৃষ্টি করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, মব সন্ত্রাস সারা দেশে আতঙ্ক সৃষ্টি করলেও আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন হবে আশা প্রকাশ করে রিজভী বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন কমিশনকে ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার আমলে ব্যাংক লুটের সাথে জড়িতদের এখনও খেলাপি ঋণ পুনঃ তফসিলের নামে নানা সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার একটা আবাদ সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দেয় এবং জনগণের যে দাবি, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যে দাবি, সেই দাবিগুলো পূরণ করে তারা পদক্ষেপ গ্রহণ করলে আমি মনে করি যে ভোটারদের প্রতি আস্থা আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের 46 জন এবং হল সংসদের 86 জন সহ মোট 132 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর আগে জাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে মোট ভোট 11,919 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের 3য় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসুর মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সময়ে সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়।
বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন কর্মসূচি শুরু করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষকরা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বৈষম্য দূর ও পোষ্য কোটা সুবিধা পুনর্বহালের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা চলমান এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে রাকসু নির্বাচন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইচ্ছে করলেই আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করার কোন ইখতিয়ার রাখবে না। প্রাতিষ্ঠানিক অধিকার পাওয়ার জন্য আমরা গত 12/1/2025 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিদ্যমান কাঠামোতে তারা নির্বাচনে অংশ নেবেন না বলে জানান তিনি। এটিএন বাংলার অনুষ্ঠান শুভরাত্রিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় স্বার্থে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। তরিক ইসলামের রিপোর্ট। রাজনীতির মাঠ কিছুটা হলো একটা মিশ্র অবস্থার মধ্যে। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান শুভরাত্রিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনপ্রিয় উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় উঠে আসে দেশের রাজনীতি, নির্বাচন ও সংস্কার বিষয়। তাদের পছন্দ অনুযায়ী তারা মতামত দেবে, তারা ভোট দেবে। এ সময় মিয়া গোলাম পরোয়ার জানান, জামায়াত ইসলামী বাংলাদেশ নির্বাচনমুখী দল। দেশ ও নির্বাচনের স্বার্থে সব দলকে ছাড় দেওয়ারও আহ্বান জানান তিনি। বিশেষ করে মেজর পার্টিগুলো যদি আরেকটু উদার, আরেকটু স্যাক্রিফাইস টেন্ডেন্সিতে চলে যেতে পারি, তা আমার মনে হয় যে কয়েকটা বড় ইস্যুতে আমরা একটু দূরে আছি, আমরা হয়তো ক্লোজ হয়ে যেতে পারি। কারণ এখনো সময় আছে, আমাদের মধ্যে আলোচনার দরজা খোলা আছে। আমাদের মধ্যে যেসব বিষয়গুলো নিয়ে একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, এটা আলোচনার সুযোগ যেহেতু রয়ে গেছে, সেই সুযোগ শেষ তো হয়ে যায়নি, সেটি কেন আমি হয়তো এই শঙ্কা প্রকাশ করতে যাব। অনুষ্ঠানের উপস্থাপক চৌধুরী হাসান আহমেদ কিরণের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার জানান, দেশে আর 111-এর কোনো শঙ্কা নেই। যদি আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তি স্টেক হোল্ডার সিনসিয়ার থাকি, আধিপত্যবাদের কাছে মাথা নত না করি, দেশপ্রেম যদি থাকে, তাহলে ওই 1-11-র মতো কোনো শঙ্কা বাইরের কোন শক্তি আমাদেরকে ইন্টারাপ্ট করতে পারবে না বলে আমি মনে করি। ফ্যাসিবাদ রুখতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানান উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ। যে আবার যদি কোনো ফ্যাসিজম ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে, রাষ্ট্র ক্ষমতায় যে আসুক না কেন, আমাদের তরুণরা, আমাদের ছাত্র জনতারা কিন্তু আবার 15-16 বছর বসে থাকবে না। আগামী জাতীয় নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে, অত্যন্ত সুষ্ঠু সুন্দর লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সকল দল ন্যায্যতার ভিত্তিতে তারা অংশগ্রহণ করে এই নির্বাচনমুখী একটা অবস্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন বলে মানুষের মধ্যে এখন শঙ্কিত হচ্ছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক দল তাদের মধ্যে যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে যুদ্ধ বন্ধ ও ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা। বৈঠকের মাঝেই রুশ প্রেসিডেন্টকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় 2 সপ্তাহের মধ্যেই জেলেনস্কির সাথে বৈঠকে বসতে তিনি রাজি বলে ট্রাম্পকে জানান পুতিন। পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি চায় যুক্তরাষ্ট্র। আর জেলেনস্কি বলেন, রাশিয়াকে এখনই থামাতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। একদিকে চলছে রুশ ইউক্রেন 4 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে সেই যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা। ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবারের বৈঠক ছিল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্টস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নেটো মহাসচিব মার্ক রুটে। এই বৈঠকে আলোচনার প্রধান বিষয় ছিল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, যুদ্ধ থামানোর কূটনৈতিক রূপরেখা তৈরি এবং পুতিন জেলেনস্কির সরাসরি বৈঠক আয়োজন। টানা কয়েক দফা আলোচনা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান,
তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন এবং যুদ্ধ বন্ধে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। পুতিন সে প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলেও জানান ট্রাম্প। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ কথা বলেছি। তিনি 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে তিনি রাজি হয়েছেন। আমি দ্রুতই এই 2 নেতাকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করব। প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান তিনি পুতিনের সঙ্গে বৈঠকে প্রস্তুত, তবে ইউক্রেনের সার্বভৌমত্বের সঙ্গে কোনোভাবেই আপোষের বিনিময় নয়। শান্তি দরকার, কিন্তু সেটা আত্মসমর্পণের বিনিময়ে নয়। আমাদের জনগণ কূটনৈতিক সমাধান চায়, রাশিয়াকে থামাতে হবে। এই ঘোষণার পর বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় নেতারা সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বৈঠককে টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন। এই মুহূর্তটা ঐতিহাসিক হতে পারে। 3 পরাশক্তির সম্মেলন হবে যুদ্ধ বন্ধের খুব বড় টার্নিং পয়েন্ট। আলোচনায় নিরাপত্তা নিশ্চয়তা ছিল মূল বিষয়। ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে দেশটিকে ভবিষ্যতে রক্ষা করতে কে কতটা এগিয়ে আসবে তার নির্ধারণে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো বলেন, ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সময় এসেছে। কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবেও দৃঢ় অবস্থান নেয়ার তাগিদ দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইউক্রেনের পুনর্গঠন ও সামরিক সহায়তা একটি একীভূত নিরাপত্তা কাঠামো গঠনের তাগিদ দেন জার্মান চ্যান্সেলর এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। বৈঠকের পরে নেটো মহাসচিব ফক্স নিউজকে বলেন, ট্রাম্প একটি বাস্তবসম্মত ও কৌশলী পদক্ষেপ নিচ্ছেন। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শুধু চাপ নয়, সমাধানের রাস্তাও দেখাতে হয়, যা ট্রাম্প করছেন। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্পের এই উদ্যোগ তাকে কূটনৈতিকভাবে নতুন উচ্চতায় নিতে পারে। তবে যুদ্ধ থামাতে হলে শুধু বৈঠক নয়, প্রয়োজন দখলকৃত ভূখণ্ডের অধিকার নিষ্পত্তি ও সীমান্ত নিয়ে রাজনৈতিক সমঝোতা, যেটি এখনও অনিশ্চিত। বিশ্ব এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকের দিকে। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। একই সময়ে সারা দেশে 380 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। ব্যাংকে আবেদন করে লোন না পাওয়ায় দেনা পরিশোধের জন্য খুলনায় ব্যাংক লুটের পরিকল্পনা করে বলে জানিয়েছে গ্রেফতার ইউনুস শেখ। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনার মূল হোতা ইউনুস শেখ সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথা জানায়। পরে লুণ্ঠিত 16,15,000 টাকার মধ্যে তার কাছ থেকে 1,52,000 টাকা ও ভল্ট ভাঙার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ইউনুস কৃষি ব্যাংক ভবনের 4র্থ তলায় ভাড়া থাকতেন। এছাড়া একই ভবনের নিচ তলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে। সোমবার রাতে সংবাদ সম্মেলনে খুলনার পুলিশ সুপার TM মোশাররফ হোসেন এসব তথ্য জানান। গত শুক্রবার কৃষি ব্যাংক রূপসা শাখার ভল্ট ভেঙে টাকা লুটের এই ঘটনা ঘটে। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। দেনা পরিশোধের জন্য সে ব্যাংকের কাছে লোন চায় এবং ব্যাংক তার কাছ থেকে কাগজপত্র নেয়। পরবর্তীতে সে লোন না পেয়ে ব্যর্থ হয়। তার দেনা পরিশোধের জন্যই মূলত সে এই পরিকল্পনা গ্রহণ করে এবং সে এই কাজটি ঘটায়। তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় 164-এর জন্য এবং সে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। যমুনা নদীর তীব্র ভাঙনে প্রতি বছরই বিলীন হয়ে যাচ্ছে লোকালয় সহ শত শত একর ফসলি জমি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও বাজার। গত 1.5 মাসে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের প্রায় 2 কিলোমিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে। সব হারিয়ে এলাকাবাসীর একটাই চাওয়া স্থায়ী বাঁধ নির্মাণের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। ভয়াবহ আকার ধারণ করেছে যমুনা নদীর তীব্র ভাঙন। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া তীব্র ভাঙনে মাত্র 1.5 মাসে সারিয়াকান্দির কামালপুরের 2 কিলোমিটারেরও বেশি জনপদ
বিলীন হয়ে গেছে নদীগর্ভে। তীব্র স্রোতের আঘাতে গৃহহারা হচ্ছে বহু পরিবার, হারিয়ে যাচ্ছে ফসলি জমি আর মানুষের জীবিকা। সেমন আগে কোনো থাকার কোনো পথ থাকবো না, আমরা মনে বাদে থাকি, সব ই করি নদী বাতাতে থাকি। এখন আগে ফসল টসল কিছু থাকবো না, সেটা আমার খাওয়ারও কোনো ই থাকবো না। বাদের সাথে প্রায় আপনি সেভে গেছে, এখন অতিরিক্ত 4 থেকে 500 ফিট বর্তমানে এখন আছি। আমরা অনেক লোক অনেক কষ্টে আছি। কাজ এই যমুনার কাজ, যাতে আমরা এই দেশে বসবাস করতে পারি। এদিকে বৃষ্টি আর উজানের ঢলে নতুন করে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। যমুনার ভাঙন ঠেকাতে না পারলে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্লাবিত হতে পারে সারিয়াকান্দি, ধুনট ও গাবতলী উপজেলার অধিকাংশ এলাকা। যে বাঁধটা পানি ঠেকায় সারা বাংলাদেশের সেটা নিকটে চলে আসছে। এখন তো আমরা এই দেশব্যাপী মনে হয় চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছি। 2 কিলোর মতো এখানে যা ভাঙন চলছে, ওই ধরনের মতো কোনো বাঁধ, কোনো কর্মকাণ্ড যদি আমাদের নদী এলাকায় এই সাইডে করে, তাহলে অন্ততপক্ষে 5, 7, 8টা গ্রাম যা আমরা নদীর কবলে ঝুঁকির মধ্যে পড়ে আছি, সেটা উদ্ধার হবে। ভাঙন রোধে স্থায়ীভাবে বাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমরা ডিবিবিতে সেই চর ড্রেজিং সহ ডান তীরে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ অন্তর্ভুক্ত করেছি। আশা করি এই ডিবিবির অনুমোদন হলে ওই এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শেরপুরে চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও জাগ দেওয়ার উপযুক্ত পরিবেশ না থাকায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। তবে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নিবিড় পরিচর্যা, কৃষি অফিসের প্রশিক্ষণ এবং নিয়মিত পরামর্শের ফলে এবার পাটের ক্ষেতগুলোতে কোনো উল্লেখযোগ্য রোগবালাই দেখা যায়নি। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি কর্মকর্তারা বাম্পার ফলনের আশা করছেন। একই সাথে কৃষকদের জন্য ভালো দামের সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে পাট কাটা শুরু হয়েছে। এবছর শেরপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা 1894 হেক্টর থাকলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 1911 হেক্টর জমিতে। পাট ব্যবসায়ী এবং কৃষকরা জানান, বর্তমানে বাজার প্রতিমন পাট 3400 টাকা থেকে 3600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে আরও সচেতন হওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া দেশি মাছ ফিরিয়ে আনতে পটুয়াখালীতে মৎস্য অধিদপ্তরকে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্য নিয়ে গতকাল থেকে সারা দেশে চলছে জাতীয় মৎস্য সপ্তাহ। এবার আন্তর্জাতিক সংবাদ। আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে 6000-এরও দেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদী সহায়তার অভিযোগে কয়েকজন শিক্ষার্থীর ভিসাও বাতিল করা হয়। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এদের বেশিরভাগ শিক্ষার্থী নেশা করে গাড়ি চালানো, চুরি ও মারামারি সহ নানা অপরাধে জড়িত ছিলেন। তবে সন্ত্রাসবাদী সহায়তার বিষয়টি পরিষ্কার করেনি স্টেট ডিপার্টমেন্ট। ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীর ভিসাও বাতিল করা হয়েছে। তারা ইহুদি বিরোধী আচরণ করেছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। এবার খেলার খবর। টপ অ্যান্ড টি-20 ক্রিকেট সিরিজে আজ বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি। টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান, কিন্তু ডারউইনে দেখা যায় ভিন্ন চিত্র। 3 ম্যাচের 2টিতেই হেরে ব্যাকফুটে বাংলাদেশ এ দল।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানে হারলেও পরের ম্যাচে নেপালকে ৩২ রানে পরাজিত করে জয়ের ধারায় ফেরে সোহানের দল। কিন্তু তৃতীয় ম্যাচে পার্থ স্কচার্সের কাছে ৫ উইকেটে পরাজিত হয়ে আবারও হোঁচট খায় বাংলাদেশ এ দল। নর্দার্ন টেরিটরিকে হারিয়ে আবারও জয়ে ফেরার মিশন আজ সোহানদের সামনে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩:৩০টায়। বিশ্বকাপ প্রস্তুতির উইমেন্স কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতির লাল দল ৩২ রানে হারিয়েছে নাহিদা আক্তারের সবুজ দলকে। সাভার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৪ বলে ১৪৪ রানে অল আউট হয় বাংলাদেশ লাল দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন জ্যোতি। সবুজ দলের অধিনায়ক নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার দুটো করে উইকেট তুলে নেন। জবাবে পেসার মারুফা ও স্পিনার ফাহিমার বোলিং তোপে ১১২ রানে অল আউট হয় সবুজ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার ফারজানা হক পিঙ্কি। মারুফা ১৩ রানে ও ফাহিমা ২০ রানে ৪টি করে উইকেট নেন। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ৩ দলকে নিয়ে চ্যালেঞ্জ কাপ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। একই ভেন্যুতে আগামীকাল অনূর্ধ্ব ১৫ ছেলেদের দলের মুখোমুখি হবে নারীদের লাল দল। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার। জুলাই অভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলোর আচরণ পরিবর্তন হয়নি। ক্ষোভ আইন উপদেষ্টার। সংস্কার কমিশনের সুপারিশগুলো আইনে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিএনপি, তবে মতপার্থক্য সমাধানের দায়িত্ব আদালতের হাতে দেওয়া ঠিক হবে না মন্তব্য সালাউদ্দিন আহমদের। বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন আয়োজনে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস। আগামী মাসেই আসছে ইইউ পর্যবেক্ষক দল। একদিন বাড়ল ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার সময় মব সৃষ্টি করে ছাত্র দলের প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ রিজভির। এবং যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি চায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প। ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ।